আজকে আমরা ডস এর প্র্যাকটিক্যালটা দেখে নেব। আমরা এখন রয়েছি উইন্ডোজ এনভায়রনমেন্টে। উইন্ডোজ এনভায়রনমেন্ট থেকে ডস এনভায়রনমেন্টে যেতে গেলে আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। এরপরে দেখো সার্চ প্রোগ্রামস অ্যান্ড ফাইলস, এই বক্সে আমাদেরকে লিখতে হবে সিএমডি। সিএমডি লেখার ফলে উপরে দেখো cmd.exe একটি ফাইলকে কম্পিউটার খুঁজে পেয়েছে। এইটি ডস এনভায়রনমেন্টে ঢুকতে সাহায্য করবে। এটা একটি সেল প্রোগ্রামের সাহায্যে আমরা ডসে ঢুকতে পারবো, কিন্তু সরাসরি আমরা আর ডসে কাজ করতে পারবো না, কারণ উইন্ডোজ এখন এই ডসটাকে একটা সেল প্রোগ্রামের মধ্যেই সীমাবদ্ধ রেখে দিয়েছে। যাই হোক, এখন এই cmd.exe ফাইলটার উপরে ক্লিক করলেই কিন্তু আমাদের ডস চালু হয়ে যাবে। কিন্তু ডসের থ্রু দিয়ে বা ডস এনভায়রনমেন্টে যদি আমি কম্পিউটারের বা সিস্টেমের কোনো সেটিংস পরিবর্তন করতে চাই, তাহলে কিন্তু আমরা তা পারবো না, কারণ উইন্ডোজ তা অ্যালাউ করবে না। যদি না আমরা কোনো প্রোগ্রামকে ওপেন করার সময় অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ওপেন না করি। যদি আমরা কোনো প্রোগ্রামকে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ওপেন করি, তাহলে কিন্তু উইন্ডোজের বলার কিছু থাকবে না। আমরা যা পরিবর্তনই করব সেটা কিন্তু সিস্টেমের সেটিংস পরিবর্তিত হয়ে যাবে। যাই হোক, cmd.exe এই ফাইলটাকে আমরা ওপেন যখন করব, তাহলে আমরা একে ওপেন করব অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর। কিভাবে করব? এর উপরে রাইট ক্লিক করলে একটা পপ আপ মেনু দেখা যাবে। এখানে দেখো সেকেন্ড অপশনটাতে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর বলে একটি সেকেন্ড অপশন আছে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার ফলে উইন্ডোজ আমাদেরকে একটা অ্যালার্ট করবে। সেই অ্যালার্ট যে মেসেজ বক্স আসবে সেখানে লেখা থাকবে, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দ্য ফলোইং প্রোগ্রাম টু মেক চেঞ্জেস টু দিস কম্পিউটার। আমাদেরকে ইয়েস এবং নো দুটো বাটন দেওয়া থাকবে। আমরা ইয়েস বাটনে ক্লিক করলেই ডস চালু হয়ে যাবে। এখন ডস চালু হয়ে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে C:\\সাইন। এই যে সিম্বলটা, এই সিম্বলটাকে আমরা বলে থাকি ডস প্রম্পট। অর্থাৎ এই C:\\সাইন আমাদের চোখের সামনে এসে গেলেই আমরা বুঝবো যে ডস আমাদের কথা শোনার জন্য রেডি। এবং এই কার্সারটা যেখানে ব্লিঙ্ক করছে, এখানেই আমাদেরকে ডসের কমেন্টস লিখে এন্টার দিলেই সেই কমেন্ট অনুযায়ী ডস কাজ করবে। এখন প্রশ্ন হলো যে C:\\সাইনের মধ্যে সি কেন? এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন মনে জাগতেই পারে। এখন সি এই কারণের জন্য, ডসের বুটিং ফাইল হচ্ছে তিনটে। একটা হচ্ছে io.sys, সেকেন্ড হচ্ছে command.com, and থার্ড হচ্ছে ms-dos.sys। এই তিনটে ফাইল কে বলা হয় ডসের বুটিং ফাইল। অর্থাৎ এই তিনটে ফাইল থাকলেই কিন্তু ডস মেমোরিতে লোড হয়ে যাবে বা ডস চালু হয়ে যাবে। এখন এই তিনটে ফাইলকে সেকেন্ডারি মিডিয়ার যেখান থেকে পড়বে তার লেটারটাই এখানে রিপ্রেজেন্ট করবে। এখন আমাদের হার্ড ডিস্কের ফার্স্ট পার্ট থেকে
ডসের 3টে ফাইলকে যেহেতু লোড করেছে বা পেয়েছে, সেই কারণের জন্য হার্ড ডিস্কের ফার্স্ট পার্টের লেটারটাকেই এখানে শো করেছে। হার্ড ডিস্কের ফার্স্ট পার্ট সি কেন, এ বি কোথায় গেল, এটা একটা প্রশ্ন। এখন এর উত্তরে আমাদেরকে যেতে হবে যে যখন ডস আবিষ্কার হয়েছিল সেই সময়ে আমাদের যে সেকেন্ডারি মিডিয়া তখন অত উন্নত ছিল না। তখন হার্ড ডিস্ক ছিল, আর পোর্টেবল সেকেন্ডারি ডিভাইস হিসাবে আমাদেরকে ফ্লপি ডিস্ক ব্যবহার করতে হতো। তো আমাদের ফ্লপি ডিস্ক কেমন দেখতে সেটা আমরা একবার দেখে নিই। ফ্লপি ডিস্ক ছিল এরকম দেখতে। এখন এই ফ্লপি ডিস্কের এইখান থেকে এই যে স্টিলের মতো অংশটা আছে, এই অংশটাকে যদি আমরা সরাই তাহলে এইখানে অ্যাকচুয়ালি ফ্লপি ডিস্কে একটা প্লাস্টিকের গোলাকার চাকতি আছে, প্লেট আছে। সেই প্লেটের মধ্যেই ম্যাগনেটিক ওয়েতে ডেটাকে রাইট করা হতো। তো এইটা যখন সরানো হবে তখন সরালে এইখানে একটা ফাঁকা স্থান দেখা যাবে, এবং সেই ফাঁকা স্থানে কিন্তু ফ্লপি ডিস্কের রিড রাইট হেড নিচে নেমে এসে ডেটাকে রিড করতে পারে অথবা রাইট করতে পারে। আর এই অংশটা হচ্ছে একটা মোটরের সাহায্যে এই অংশটাকে ঘোরানো হয়, যাতে করে এর ভিতরে যে প্লেটটা আছে সেই প্লেটটা ঘুরতে থাকে। যাই হোক, ফ্লপি কিন্তু আমাদের দু রকমের ছিল। একটা ছিল এইটা, যেটা 3.5 ইঞ্চ, আর একটা ছিল এইটা 5.14 ইঞ্চ। তা 5.14 ইঞ্চ একটা ফ্লপি ছিল, আর একটা হচ্ছে 3.5 ইঞ্চ। স্বাভাবিক মানে সবাই প্রশ্ন করতেই পারে যে তাহলে এইটাতে ডেটা ধারণ ক্ষমতা নিশ্চয়ই বেশি ছিল, মানে ডেটা ক্যাপাসিটি, আর এটাতে ডেটা ক্যাপাসিটি কম ছিল। না, ঠিক তার উল্টোটি। এইটাতে হচ্ছে ডেটা ক্যাপাসিটি বেশি ছিল, আর এইটাতে ছিল ডেটা ক্যাপাসিটি কম। এখন কিভাবে ফ্লপি ডিস্ক এসছিল সেটা আমরা একবার দেখি। 1986 সম্ভবত 5.14 ইঞ্চ ফ্লপি ডিস্ক আবিষ্কার হয়েছিল, যার ক্যাপাসিটি ছিল ওই 320 কেবি, মানে অর্থাৎ 1 MBও নয়। 3.5 ইঞ্চ যে এইচডি ফ্লপি 1987 এসছিল, সেটা 1.44 MB, যেটা তোমরা দেখতে পাচ্ছ। আর 1991-এ এটার ইডি এসছিল, সেটা হচ্ছে 2.88 MB, অ্যান্ড 1996-এ এই 3.5 ইঞ্চেরই LS120 এসছিল, সেটা হচ্ছে ম্যাক্সিমাম 120 MB ডেটাকে হোল্ড করতে পারত। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে আমাদের তখন পোর্টেবল সেকেন্ডারি ডিভাইস বলতে আমরা ফ্লপি ডিস্ককে ব্যবহার করতাম। তখন সিডি আবিষ্কার হয়নি বা ডিভিডিও হয়নি। তো যাই হোক, পরে পরে সিডি ডিভিডি এসছিল, এবং সেই সঙ্গে সঙ্গে আমরা ফ্লপিকেও ইউজ করছিলাম বেশ কিছুদিন ধরে। এখন আমাদের যে সিপিইউর সাথে এই যে উপরে একটা ড্রাইভ আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সিডি বা ডিভিডি পড়ার জন্য ব্যবহার করা হতো। আর নিচে আর একটা দেখো, একটা বড় ড্রাইভ দেওয়া হয়েছে। এই ড্রাইভটা বড় ফ্লপিকে ব্যবহার করার জন্য এই ড্রাইভটা ব্যবহার করা হতো। আর একটা নিচে এখানে ছোট ড্রাইভ দেওয়া হতো, যেটা 3.14 ইঞ্চ ফ্লপি, যাতে ওর মধ্যে ঢোকানো যায়। তো এই ড্রাইভটা অর্থাৎ ফ্লপি ডিস্কের ফার্স্ট ড্রাইভটা এ ড্রাইভ হিসেবে চিহ্নিত। অর্থাৎ এই ড্রাইভে যে ফ্লপি ঢোকানো হোক না কেন, তার রিপ্রেজেন্টেটিভ এ ছিল, অর্থাৎ এই ড্রাইভটার নাম ছিল এ। ঠিক অ্যাজ ইট ইজ যে ছোট ফ্লপি ড্রাইভ একটা যে দেওয়া হতো, কারণ ছোট ফ্লপিও তো আমরা ইউজ করতে পারতাম, তো সেই ছোট ফ্লপির জন্য যে ড্রাইভ দেওয়া হয়েছিল সেই ড্রাইভটার নাম দেওয়া হয়েছিল বি। অ্যান্ড দেন তারপরেই কিন্তু হার্ড ডিস্কের ফার্স্ট পার্ট শুরু হয়েছে, অর্থাৎ সি হচ্ছে হার্ড ডিস্কের ফার্স্ট পার্ট।
এখন হার্ড ডিস্কে যদি কোনো পার্টিশন নাই থাকে তাহলে হার্ড ডিস্ক গোটা আস্ত হার্ড ডিস্কটাকে আমরা সি নামেই চিহ্নিত করতে পারবো। যদি হার্ড ডিস্কের 3টে পার্টিশন থাকে তাহলে হার্ড ডিস্কের ফার্স্ট পার্ট হবে সি, তারপরে সেকেন্ড পার্ট হবে ডি, থার্ড পার্ট হবে ই, এন্ড তার ঠিক পরের লেটারটাই রিপ্রেজেন্ট করবে সিডি বা ডিভিডি ড্রাইভকে, এন্ড তার ঠিক পরের লেটারটা ডিনোট করবে আমাদের আজকে ইউএসবি ড্রাইভগুলোকে বা ইউএসবি পোর্টগুলোকে। তাহলে বুঝতে পারছো যে আমাদের হার্ড ডিস্কের জন্য বরাদ্দ হয়েছে, অর্থাৎ প্রথম পার্টিশন হিসেবে প্রথম পার্টটাকে বরাদ্দ হয়েছে সি, কারণ ফ্লপি ডিস্কের দুটো ড্রাইভ দেওয়া হতো, দু ধরনের ফ্লপি ডিস্কে ব্যবহার করার জন্য। প্রথম ড্রাইভটাকে আমরা এ দিয়ে চিহ্নিত করতাম আর সেকেন্ডটাকে আমরা বি দিয়ে, যার ফলে এ এবং বি হচ্ছে ফ্লপি ড্রাইভ হিসেবে ব্যবহার করা হতো এবং সি থেকেই শুরু হতো আমাদের হার্ড ডিস্কের ফার্স্ট পার্ট। এখন বোঝা গেল তো কেন এখানে সি এসেছে, কারণ ডস এর 3টে বুটিং ফাইল যেটা আছে সেই 3টে বুটিং ফাইল সি ড্রাইভ থেকে লোড হয়েছে বলে এই জন্য সি কোলন গ্রেটার দ্যান সাইন এসছে। যদি আমরা ফ্লপি ডিস্ক থেকে লোড করতাম তাহলে এ কিংবা বি এখানে আসতো, যদি আমি হার্ড ডিস্কের সেকেন্ড পার্ট থেকে লোড করতাম তাহলে এখানে ডি আসতো। অর্থাৎ এই 3টে ডসের ফাইলকে ms-dos.sys, comment.com আর io.sys এই 3টে ফাইলকে কম্পিউটার যেখান থেকে খুঁজে লোড করবে তার লোকেশন অর্থাৎ সেই ড্রাইভেরই লেটারটা এখানে শো করবে। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা কেন C:\\সাইন এখানে এসেছে তার উত্তরটা আমরা পেয়ে গেছি। এখন তোমরা এই ফাঁকে আবার প্রশ্ন করে বসবে যে তাহলে এটা তো হার্ড ডিস্কের ফার্স্ট পার্ট, তাহলে হার্ড ডিস্কের সেকেন্ড পার্টে আমি যাব কিভাবে? গুড কোশ্চেন। হার্ড ডিস্কের সেকেন্ড পার্টে যেতে গেলে বা তুমি যে ড্রাইভে যেতে চাও সেই ড্রাইভের নেমটা লিখতে হবে এন্ড তার পিছনে কোলন দিতে হবে, ফলোড বাই দ্য কোলন। যেমন আমি হার্ড ডিস্কের সেকেন্ড পার্টে যেতে চাইছি তাহলে ডি লিখবো এন্ড দেন ফলোড বাই দ্য কোলন এন্ড প্রেস এন্টার। সঙ্গে সঙ্গে দেখো এখানে কিন্তু ডি কোলন এসে গেছে, তার মানে এখন আমরা কিন্তু ডি ড্রাইভে অবস্থান করছি। এখন আমি সি ড্রাইভের কোনো কিছু জিনিস দেখতে পাবো না, এখন আমি দেখতে পাবো ডি ড্রাইভের মধ্যে কি জিনিস, যে কোনো জিনিস আছে সেটাই আমরা দেখতে পাবো। তাহলে চলো আমরা কিভাবে আমরা ড্রাইভে এক ড্রাইভ থেকে এক ড্রাইভে যাব সেটা কিন্তু আমরা শিখে ফেলেছি। এখন আমরা ডসে ফার্স্ট কমেন্ট শিখব CLS। বলে রাখি আমাদের ডসের যে কমান্ডস বা ইনস্ট্রাকশনস এগুলো সব কেস সেন্সিটিভ নয়, মানে আমি ছোট হাতেরও দিতে পারি বড় হাতেরও দিতে পারি, তাতে কোনো অসুবিধা হবে না। তাহলে CLS এর কাজ হচ্ছে স্ক্রিনকে পরিষ্কার করে দেওয়া। অর্থাৎ আমাদের এখানে এই প্রথম লাইনটাতে আমরা একটা ইনস্ট্রাকশন ফলো করেছিলাম, এন্টার মেরেছি, তারপরে কার্সার নিচে নেমে এসেছিল এবং ডস প্রম্পট যথারীতি আমাদের চোখের সামনে এসেছিল এবং আবার কার্সার ওয়েট করছিল, আমরা আবার কিছু কমেন্টস লিখেছিলাম, সেটার জন্য পারফর্ম করে এন্টার মারতেই আমাদের আবার সেকেন্ড থার্ড লাইনে আবার ডস প্রম্পট এসছে এবং এখানে কার্সার ওয়েট করছিল এবং এখানে আমি CLS লিখছি। এখন এই যে এতগুলো লাইন আমার চলে গেল বা ডস প্রম্পট এতটা নিচে চলে এসেছে, তো এরকম করতে করতে যদি আমাদের একদম নিচে চলে আসে তাহলে তো মুশকিল। সেই জন্য এটাকে ব্ল্যাকবোর্ডের মতন পরিষ্কার করার জন্য আমাদের ডসের ইন্টারনাল একটা ডস কমেন্টস আছে, সেটা হচ্ছে CLS লিখে এন্টার দেওয়ার সাথে সাথেই দেখো স্ক্রিনটা গোটাটা পরিষ্কার হয়ে গেল এবং C:\\সাইনটা একদম টপ লেফট কর্নারে চলে এলো। তাহলে CLS এর কাজ কিন্তু শুধু স্ক্রিনকে পরিষ্কার করা। নেক্সট হচ্ছে ডসের ইন্টারনাল কমেন্টস হচ্ছে ডেট লিখে আমরা যদি এন্টার দিই তাহলে আমাদের সিস্টেমের যেটা কারেন্ট ডেট অর্থাৎ কম্পিউটারে যে কারেন্ট ডেট সে কারেন্ট ডেটটা এখানে শো করবে এবং তার পরের লাইনেই প্রশ্ন করবে যে আপনি কি নতুন ডেট এন্টার করতে চান, মানে এন্টার দ্য নিউ ডেট। যদি দেখুন যে এই ডেটটা আমাদের সিস্টেমের ডেট যেটা সেটা কিন্তু বর্তমান ডেটের সঙ্গে যদি না ম্যাচ করে তাহলে
আমরা কিন্তু এখানে ডেটটা পরিবর্তন করতে পারবো। যদি আমাদের ডেট পরিবর্তন করতে হয় তাহলে কিন্তু আমাদের দিতে হবে এই ফরম্যাটে, অর্থাৎ ডিডি ওয়াইওয়াই ফরম্যাটে। সাপোজ আমাদের আজকে 29 তারিখ, কিন্তু 29 তারিখটা আজকে নয়, আমাদের অ্যাকচুয়াল তারিখ হওয়া উচিত 27 তারিখ। তাহলে আমরা লিখবো 27 27 ডিডি জায়গায় লিখলাম, এবার একটা হাইফেন, দেন আমাদের মান্থ লিখতে হবে, তাহলে আমরা মান্থ লিখলাম, এন্ড দেন আবার হাইফেন, এবার ইয়ারের লাস্ট দুটো ডিজিট, তাহলে আমরা এখানে লিখলাম 20 এন্ড প্রেস এন্টার। চুপচাপ দেখো ডস প্রম্পট আবার চলে এসেছে, এর মানে সিস্টেমের ডেট পরিবর্তন হয়ে গেছে। কিভাবে বুঝবো? আবার ডেট লেখো, ডেট লিখে এন্টার প্রেস করলে দেখো দ্য কারেন্ট ডেট ইজ 27/10/2020। আবার নিচেই প্রশ্ন করছে এন্টার দ্য নিউ ডেট। একটা জিনিস বারবার বলছি, খেয়াল করছো কিনা জানি না, আমি বলছি এটা ডেট কমেন্টের কাজ হচ্ছে সিস্টেমের ডেটকে দেখানো, সিস্টেমের কারেন্ট ডেটকে। কারেন্ট ডেট বলছি না, আমি শুধু কারেন্ট ডেট বলছি না, বলছি সিস্টেমের কারেন্ট ডেট। বিকজ আমার কম্পিউটারে 27 তারিখটাই যদি থাকে স্টোর হিসাবে, ডেট হিসাবে, তাহলে 27 তারিখই দেখাবে ও কারেন্ট ডেট হিসাবে। কিন্তু অরিজিনালি হয়তো আমাদের আজকের ডেট হচ্ছে 29 তারিখ, কিন্তু সেই বর্তমান ডেটটা যেটা, সেটা কিন্তু 29 তারিখ হওয়া সত্ত্বেও আমরা কিন্তু দেখতে পাবো না, কারণ আমাদের সিস্টেমে যেটা স্টোর হয়ে আছে সেটাই আমরা দেখতে পাবো। সেই জন্য আমরা ডেট কমেন্টের কাজ হিসেবে আমরা লিখবো, ডেট কমেন্টের কাজ হলো সিস্টেমের কারেন্ট ডেটকে দেখানো। সিস্টেম মানে কম্পিউটারে। এখন যদি আমাদেরকে আবার নতুন ডেট চেঞ্জ করতে হয় তাহলে আমরা আবার নতুন ডেট দেব, আর যদি চেঞ্জ না করতে হয় তাহলে জাস্ট প্রেস এন্টার করে বেরিয়ে যাব। কিন্তু না, আমরা আবার ডেটটাকে পরিবর্তন করে ফেলি, 29/10/20 এন্ড প্রেস এন্টার। এবার আমাদের প্রয়োজন পড়ছে প্রথম শেখা কমেন্টটা, অর্থাৎ CLS। তাহলে আমরা CLS লিখলাম, এন্ড দেন স্ক্রিনটাকে পরিষ্কার করে দিলাম। তাহলে ডেট কমেন্টের কাজ বোঝা গেছে। এবার আমরা নেক্সট ইন্টারনাল কমেন্ট শিখবো, সেটা হচ্ছে টাইম, TIME এন্ড প্রেস এন্টার। এটা নিশ্চয়ই বলতে হবে না টাইম কমেন্টের কাজ কি। ঠিক ধরেছো, টাইম কমেন্টের কাজ হচ্ছে কারেন্ট টাইম দেখানো। এখানে কিন্তু তোমরা একবার নজর রাখো, সিস্টেমের কারেন্ট টাইম কখনোই লিখবে না কারেন্ট টাইম সেট করার জন্য, সিস্টেমের কারেন্ট টাইম সেট করার জন্য, বাট সিস্টেমের কারেন্ট টাইম দেখার জন্য টাইম কমেন্ট ব্যবহার হয়। তাহলে টাইম কমেন্ট বা ডেট কমেন্ট দুটোর কাজই হচ্ছে নতুন ডেটকে সেট করা অথবা সিস্টেমে থাকা নতুন ডেট বা টাইমকে শো করা। ঠিক আছে, তাহলে আমাদের যা টাইম আছে সেটাই হয়তো টাইম, ঠিক ধরে নিচ্ছি, জাস্ট প্রেস এন্টার। যদি তুমি টাইম এখানে সেট করতে চাও তাহলে প্রথমে আওয়ার, তারপরে মিনিট, তারপরে সেকেন্ডের ঘরে সেকেন্ড দিলেও হয় বা সেকেন্ড না দিলেও হয়। আর যদি তুমি টাইম সেট করতে না চাও তাহলে জাস্ট প্রেস এন্টার। তাহলে আমরা ডেট শিখলাম, টাইম শিখলাম, এন্ড CLS কমেন্টের কাজ শিখলাম। CLS কমেন্টের কাজ হচ্ছে স্ক্রিনকে পরিষ্কার করা। আমরা আরেকবার স্ক্রিনকে পরিষ্কার করে ফেলি, CLS লিখে জাস্ট প্রেস এন্টার। এবার আমরা নেক্সট ইন্টারনাল ডস কমেন্টস হিসেবে যেটা শিখবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে DIR। এই DIR কমেন্টের কাজ হচ্ছে যে ড্রাইভে আমরা থাকবো, অর্থাৎ যে ড্রাইভে থাকছি সেটাকে আমরা বলি কারেন্ট ড্রাইভ। কারেন্ট ড্রাইভের ডাইরেক্টরি স্ট্রাকচারকে দেখায়। ডাইরেক্টরি স্ট্রাকচার মানে না, ডাইরেক্টরি স্ট্রাকচার মানে হচ্ছে ফাইল এবং ফোল্ডার্স। কি কি ফাইল এন্ড ফোল্ডার্স আছে সেই ফাইলস এন্ড ফোল্ডারের আমরা একটা লিস্ট দেখতে পাবো DIR কমেন্টের সাহায্যে। আমরা এখন হার্ড ডিস্কের ফার্স্ট পার্টে বসে রয়েছি, অতএব DIR লিখে এন্টার যদি দিই তাহলে কিন্তু আমরা সি ড্রাইভেরই যে সমস্ত ফাইল বা ফোল্ডার আছে সেইগুলো আমরা দেখতে পাবো। DIR লিখে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে দেখতে পাবো যে সি ড্রাইভে একটা ফোল্ডার আছে। কি করে বুঝবো আমরা ফোল্ডার আছে?
না যে নামটা আমরা দেখতে পাচ্ছি সেই নামের পাশেই দেখো লেস দেন আর গ্রেটার দেন সাইনের মধ্যে dir লেখা আছে, মানে এটা ডিরেক্টরি। তো যার নাম ডিরেক্টরি তার নামই ফোল্ডার। তা এটা তাহলে একটা ফোল্ডার এবং সেটা কবে ক্রিয়েট হয়েছে দেখাচ্ছে, তার নিচে নিচে দেখো কিছু ফাইলসের নাম দেখাচ্ছে এবং তার সাথে সাথে ফাইলের এক্সটেনশন নাম দেখাচ্ছে। আমরা জানি যে ডসের ফাইলের নামের দুটো পার্ট, একটা হচ্ছে ফার্স্ট পার্ট আর হচ্ছে সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটা সবসময় 8টা ক্যারেক্টারের মধ্যে সীমাবদ্ধ থাকবে অ্যান্ড লাস্ট পার্টটা হচ্ছে 3টে ক্যারেক্টারের মধ্যে, ম্যাক্সিমাম 3টে ক্যারেক্টারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। মোট 8 আর 3 11টা ক্যারেক্টারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আর এই মাঝখানে যেটা ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছ এটা কিন্তু ব্ল্যাঙ্ক নয়, এটা হচ্ছে ডট আছে, অর্থাৎ অটো exe ডট ব্যাট। এটা যেমন উইনা 20.386, এটা যেমন নাম হচ্ছে command.com। ঠিক আছে, আবার কোনো কোনো ফাইলের এক্সটেনশন নাম নাও থাকতে পারে, যেমন এই ফাইলটার এক্সটেনশন নাম নেই abc। ঠিক আছে, আর প্রত্যেকটি ফাইলের পাশে দেখো লেখা আছে ফাইলের সাইজ এন্ড সেই সঙ্গে সঙ্গে ডেট এন্ড সেই সঙ্গে সঙ্গে টাইম। আর সবার উপরে, এটা পরে আমরা আসবো এই আলোচনাটাতে, যে সবার উপরে আমরা যে ড্রাইভে আছি সেই ড্রাইভটার ভলিউম নেম কি, তার সিরিয়াল নাম্বার কি, এবং আমি কোন ডিরেক্টরির মধ্যে আছি, অর্থাৎ সি ডিরেক্টরির মধ্যে আছি। তো এই সি হচ্ছে অরিজিন, এই জন্য সি ডিরেক্টরিকে আমরা বলে থাকি রুট ডিরেক্টরি, মানে এটাই হচ্ছে সবচেয়ে বড় ডিরেক্টরি ধরা হয়। আর তার ভিতরেই এইগুলো, অর্থাৎ এই এখানে আরেকটা ডিরেক্টরি আছে, এটা কিন্তু সি এর আন্ডারে রয়েছে, সেই জন্য এটাকে আমরা বলবো ডস হচ্ছে সাব ডিরেক্টরি, আর এগুলো হচ্ছে তোমার ফাইল। তাহলে এই যে সি কোলন যেটাকে আমরা পাচ্ছি, মানে ড্রাইভের যে লেটারগুলো পাচ্ছি সেগুলো কিন্তু সব এক একটা রুট ডিরেক্টরি হিসেবে জানবো আমরা। ঠিক আছে, আর সবার শেষে দেখো সমস্তগুলো লিস্টের পরে ওরা একটা এখানে সামারি দিয়েছে যে কটা ফাইলস আছে এবং সেখানে টোটাল বাইটস কতগুলো খরচা হয়েছে আর এই ড্রাইভে কতগুলো বাইটস ফ্রি আছে। তাহলে এটা গেল dir কমেন্টের কাজ। কিন্তু কখনো কখনো আমরা dir কমেন্টে সাহায্যে শুধু dir লিখে যদি এন্টার দিই তাহলে কিন্তু আমাদের অনেক সময় প্রবলেম তৈরি হতে পারে, যদি এই যে ড্রাইভে আমরা dir কমেন্টটাকে অ্যাপ্লাই করব সেই ড্রাইভে যদি একাধিক ফাইল, মানে অনেক ফাইলস থাকে যেটা একটা স্ক্রিনের মধ্যে শো নাও করতে পারে। যদি না করে তাহলে কিন্তু এই সমস্ত ফাইলসগুলোর প্রথম দিকের ফাইলসগুলো সব স্ক্রল করে উঠে যাবে এবং লাস্টের যে কটা ফাইল লাস্ট স্ক্রিনে যেটা ধরবে সেই স্ক্রিনটাই তোমার লাস্ট ফাইলগুলো দেখিয়ে শেষ করবে। যেমন ধরো আমরা এখন ডি ড্রাইভে রয়েছি, এখানে যদি আমরা dir লিখে এন্টার প্রেস করি তাহলে দেখো কি ঘটনা ঘটলো। কিছু ফাইলের অংশ কিন্তু স্ক্রল করে উঠে চলে গেছে অ্যান্ড লাস্টে যে কটা ফাইলস বা ডিরেক্টরি পড়ে রয়েছে, এই যে যেমন এগুলো যে ডিরেক্টরি, এগুলো তো আগেই বললাম এগুলো একটা ফোল্ডার, আবার এই ফোল্ডারের মধ্যে সাব ফোল্ডারও থাকতে পারে, এই ফোল্ডারের মধ্যে আবার কোনো ফাইলও থাকতে পারে, কিন্তু এই ফোল্ডারে যতক্ষণ পর্যন্ত আমরা না ঢুকবো ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ফোল্ডারটার মধ্যে কি আছে আমরা ধরতে পারবো না বা বুঝতে পারবো না। বাইরে থেকে ডিরেক্টরি স্ট্রাকচার মানে শুধু dir করবে কি না, রুট ডিরেক্টরির আন্ডারে যে সমস্ত সাব ফোল্ডার আর যে সমস্ত ফাইলস পড়ে আছে সেই সমস্ত ফাইলস এবং সাব ফোল্ডারের একটা লিস্ট দেবে। তাহলে একটা জিনিস বুঝতে পারছো যে শুধু dir কমেন্টে যদি আমরা কাজ করে থাকি তাহলে কিন্তু সমস্যা, কারণ যদি প্রচুর ফাইল বা প্রচুর ডিরেক্টরি যদি রুট ডিরেক্টরির মধ্যে থাকে বা কোনো ফোল্ডারের মধ্যে থাকে বা কোনো সাব ফোল্ডারের মধ্যে থাকে তাহলে কিন্তু আমাদের কিন্তু সব কটা আমরা একসাথে একটা গ্ল্যান্স দেখতে পাবো না, সেটা স্ক্রল করে উঠে চলে যাবে এবং বাকি অংশটুকু যেটা পড়ে থাকবে সেটাই আমরা লাস্ট স্ক্রিনে দেখতে পাবো। এই কারণের জন্য আমাদের কিন্তু dir কিছু স্পেশাল সুইচ আছে যে সুইচগুলোকে আমরা ব্যবহার করব। যে তাহলে dir এর যে স্পেশাল সুইচ কি কি হতে পারে না সেটা আমরা একে একে আলোচনা করছি। dir/p এই অপশনটা, এই সুইচটা কাজ হচ্ছে ডিরেক্টরি স্ট্রাকচারকে বা ডিরেক্টরি লিস্টকে পেজ ওয়াইজ দেখানো। একটা পেজ মানে আমরা একটা স্ক্রিনকে বুঝি, আর একটা স্ক্রিন মানে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত
পোর্শন, অর্থাৎ 25টা লাইন, 25টা লাইন এখানে আছে। এই 25টা লাইনে কিন্তু আমরা এক একটা ফাইলকে দেখতে পাবো অ্যাট এ গ্ল্যান্স। এইটাকে বলছি আমরা একটা পেজ, এবং এই একটা পেজের মধ্যে 25টা ফাইলকে দেখানোর পর এর নিচে এখানে একটা মেসেজ আসবে, প্রেস এনি কি টু কন্টিনিউ, যার অর্থ অন্য একটা যে কোনো কি প্রেস করো, পরবর্তী পেজে বা পরবর্তী স্ক্রিনে যাব। এইভাবে আবারও যদি ওই লিস্টে ওই স্ক্রিনে যদি ফাইলসগুলো না ধরে, তাহলে আবার আসবে এখানে প্রেস এনি কি টু কন্টিনিউ। এইভাবে আমরা কোনো কি প্রেস করতে করতে লাস্ট স্ক্রিনে আমরা পৌঁছে যাব, এবং তারপরে গোটাটা দেখানোর পরে আবার ডস তার নিজের প্রম্পট নিয়ে হাজির হয়ে যাবে। এখন যেহেতু আমাদের এখানে ফাইল কম আছে সি ড্রাইভে, সে কারণের জন্য আমরা যখন এখানে এন্টার দেবো, তাহলে কিন্তু আমাদের এখানে কোনো না প্রেস এনি টু কন্টিনিউ আসবে না কিছু আসবে, কারণ এটাতে একটা স্ক্রিনের মধ্যেই দেখানো হয়ে গেছে। আমরা যদি অন্য ড্রাইভে গিয়ে আমরা যদি dir/p ব্যবহার করি, তাহলে কি ঘটনা ঘটবে একবার দেখে নিই। আমরা এসে গেছি ডি ড্রাইভে। এখন এই ডি ড্রাইভে আমরা dir/p যদি ব্যবহার করি, তাহলে দেখতে পাবো প্রথমে তো ভলিউম নেম দেখিয়েছে, তার সিরিয়াল নাম্বার দেখিয়েছে, এবার রুট ডিরেক্টরির নামটাও দেখিয়েছে। এটা হচ্ছে ডি, হচ্ছে একটা রুট ডিরেক্টরি, কারণ হার্ড ডিস্কের সেকেন্ড পার্ট একটা বড় ডিরেক্টরি। তো এখানে ফাইলস অ্যান্ড ফোল্ডার সব দেখিয়েছে, এবং লাস্টে দেখো ঠিক লেখা আছে প্রেস এনি কি টু কন্টিনিউ। যখনই আমরা যে কোনো একটা কি প্রেস করব, আবার সেকেন্ড স্ক্রিনে এসে গেছে। সেকেন্ড স্ক্রিনেও কিন্তু পুরোটা ধরেনি, তাহলে আবার এখানে লিখেছে প্রেস এনি কি টু কন্টিনিউ, অ্যান্ড দেন আবার এখন এই থার্ড পেজেও থার্ড স্ক্রিনেও ধরেনি, আমরা আবার এন্টার দিলাম, এবং লাস্টে দেখো যে কটা সেটা লাস্ট স্ক্রিনে শো করেছে, এবং আমাদের ডস প্রম্পট আবার ফিরে এসেছে আমাদের কাজ করার জন্য। তাহলে এটা গেল dir/p এর কাজ। এবার আমরা আসি dir এর সেকেন্ড সুইচ dir/w। আচ্ছা, স্ল্যাশটা কিভাবে দিচ্ছি সেটা দেখো। স্ল্যাশটা সবসময় কিন্তু সুইচের দিকে ঝুঁকে আছে, এটাকে বলি আমরা ফ্রন্ট স্ল্যাশ। ফ্রন্ট স্ল্যাশ মানে হচ্ছে সামনের দিকে ঝুঁকে আছে। এইটাকে দেখো, এই স্ল্যাশটা কিন্তু ব্যাক স্ল্যাশ। তাহলে ব্যাক স্ল্যাশ কখন দেবো, কখন ফ্রন্ট স্ল্যাশ দেবো, সেটা আমরা দেখে বুঝতেই পারছি যে যখন কোনো কমান্ডের সাথে আমরা কিন্তু কোনো সুইচ ব্যবহার করব, অর্থাৎ কোনো অপশন ব্যবহার করব, তখন কিন্তু সবসময় অলওয়েজ ফ্রন্ট স্ল্যাশ থাকবে। dir/w এর কাজ হচ্ছে, w মিনস দা উইথ ওয়াইজ। উইথ ওয়াইজ মানে হচ্ছে একটা ফাইলকে আমরা একটা লাইনে দেখতে পাচ্ছি। দেখো, একটা লাইনে একটা ফাইলের নাম আছে, তার সাইজ আছে, তার টাইম আছে, তার ডেট আছে, ইত্যাদি ইত্যাদি। আমরা যদি dir/w ব্যবহার করি, তাহলে একটা লাইনে আমরা একাধিক ফাইলের নাম দেখতে পাবো। অর্থাৎ একটা স্ক্রিনে আমরা নর্মালি dir/p তে আমরা 25টার বেশি আমরা ফাইল দেখতে পাই না অ্যাট এ গ্ল্যান্স, ফাইল বা ফোল্ডারের নাম। কিন্তু dir/w বলে কি হবে, একটা লাইনেই অনেকগুলো ফাইলের নাম আমরা বা ফোল্ডারের নাম আমরা দেখতে পাবো। চলো একবার দেখে নিই। dir/w যেই দিলাম, সঙ্গে সঙ্গে দেখো যেটা ডিরেক্টরি ছিল, অর্থাৎ এখানে dir/p তে আগের রেজাল্টে, তো সেখানে তো লেস দ্যান গ্রেটার দ্যান সাইনের মধ্যে dir কথাটা লিখেছিল, যাতে আমরা দেখে বুঝতে পারছিলাম যে এটা কোনো ফাইল নয়, এটা হচ্ছে ফোল্ডার। এখানে কিন্তু ফোল্ডারগুলোকে সব থার্ড ব্র্যাকেটের মধ্যে শো করা হয়, অর্থাৎ এখানে কিন্তু dir বলে এই অপশনটা দেখতে পাবে না। এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা যদি কিছু থাকে, তাহলে আমাকে বুঝতে হবে এটা হচ্ছে ফাইল বা ফোল্ডার, এন্ড বাকি ফাইলসগুলো এইরকম করে দেখা যাবে। দেখতে পাচ্ছ এখানে একটা লাইনে কিন্তু একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা হচ্ছে ফাইলস দেখানো হয়েছে। এরপরে লাইনে আরেকটা ফাইল দেখানো হয়েছে। তো এইভাবে একটা লাইনে একাধিক ফাইলস আমরা দেখতে পাচ্ছি dir/w তে। তাহলে dir/p এবং dir/w এর ডিফারেন্সটা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো এক একটা ফাইল এক একটা লাইনে দেখাচ্ছে dir/p, এবং dir/w তে একটা লাইনে অনেকগুলো ফাইলস এন্ড ফোল্ডার দেখাচ্ছে। আর কি ডিফারেন্স পেয়েছি না, যে সমস্ত ফোল্ডারগুলো dir/p তে দেখানো হয়েছিল, সেখানে কিন্তু তার পাশে লেস দ্যান আর গ্রেটার দ্যান সাইনের মধ্যে dir শব্দটা দেখাচ্ছিল,
কিন্তু এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে শো করছে। আর কি না dir/p তে আমরা যে ফাইলগুলো দেখতে পাচ্ছি সেই ফাইলগুলোর সাথে সাথে তার সাইজ এবং ডেট এবং টাইম উভয়ই দেখতে পাচ্ছি, কিন্তু dir/w তে আমরা ফাইলের নাম তো দেখতে পাচ্ছি কিন্তু তার কোনো সাইজ, ডেট বা টাইম আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। তাহলে এই গেল dir/p and dir/w এর মধ্যে বেসিক ডিফারেন্সেস।